আজকের ভিডিওতে আমরা রেখা, কোণ ও ত্রিভুজ অধ্যায় থেকে স্থান, তল, রেখা, বিন্দু এবং ইউক্লিডের এক্সিয়ামস এবং প্রস্টিলেটস সম্পর্কে বিস্তারিত জানব। তোমাদের জেনে রাখা উচিত বাংলা ভাষায় এক্সিয়ামকে স্বতঃসিদ্ধ এবং প্রস্টিলেটসকে স্বীকার্য বলা হয়। প্রথমেই আমরা জ্যামিতি বা জিওমেট্রি নিয়ে একটু আলোচনা করি। তোমাদের অনেকেরই মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমরা কোন জ্যামিতি নিয়ে পড়াশোনা করি, বাস্তব জীবনে আমরা এর কি ব্যবহার করি। লক্ষ্য করো, শব্দটি গ্রিক জিও অর্থাৎ ভূমি এবং মেট্রন অর্থাৎ পরিমাপ শব্দ দুটির মিশ্রণে তৈরি, তাই জ্যামিতি শব্দের অর্থ ভূমি পরিমাপ। এর অর্থ থেকে আমরা বুঝতে পারি যে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা জ্যামিতিতে আলোচনা করি। এই জ্যামিতি ব্যবহারের উদাহরণ পেয়ে থাকি প্রকৃতিতে, টেকনোলজিতে, বাসাবাড়িতে, আর্কিটেকচারে, ডিজাইনিং থেকে শুরু করে আরো অনেক কিছুতে। এবার আমরা স্থান সম্পর্কে ধারণা নিয়ে নেই। আমাদের চারপাশের জগতে অনেক ধরনের পদার্থ রয়েছে, যেমন বাড়িঘর, বই খাতা, পেন্সিল, গাছপালা ইত্যাদি। এই সকল জিনিস যে সকল অংশ জুড়ে থাকে সেই স্থানটুকুর আকার, আকৃতি, অবস্থা, বৈশিষ্ট্য ইত্যাদি থেকে জ্যামিতি সম্পর্কে আমাদের ধারণা সৃষ্টি হয়। তল হচ্ছে 2D অথবা দ্বিমাত্রিক। এর শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে, তবে কোনো উচ্চতা নেই। মনে করো একটি বাক্স তোমাকে দেওয়া হলো, এখানে তল কোনটি সেটি কি তোমরা বলতে পারবে? বাক্সের দৈর্ঘ্য ও প্রস্থ ঠিক রেখে উচ্চতা ধীরে ধীরে শূন্য পরিণত করলে বাক্সটির শুধুমাত্র বেস সারফেস অথবা পৃষ্ঠতল বাকি থাকে। অর্থাৎ যে কোনো পদার্থ যার কোনো উচ্চতা নেই তবে দৈর্ঘ্য ও প্রস্থ আছে তাকেই আমরা তল হিসাবে বিবেচনা করে থাকি। তল দ্বিমাত্রিক হলেও রেখা হচ্ছে 1D অথবা একমাত্রিক। এর শুধুমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ কিংবা উচ্চতা নেই। দুটি বিন্দু যোগ দেওয়া হয় একটি রেখা দিয়ে। আবার দুটি তল যেখানে এসে মিলিত হয় সেখানে একটি রেখা উৎপন্ন হয়। যখন তোমরা পেন্সিল দিয়ে একটি দাগ টানো সেটিকেও একটা রেখার উদাহরণ হিসেবে ধরা যেতে পারে। আবার দুইটি রেখা পরস্পর ছেদ করলে বিন্দুর উৎপত্তি হয়। অথবা মনে করো তুমি পেন্সিল দিয়ে যদি তোমার খাতায় একটি ছোট ডট বসাও, ওটিকেও একটি বিন্দু বলা যেতে পারে। বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই, শুধুমাত্র স্থান রয়েছে। বিন্দুকে শূন্যমাত্রার সত্তা বা জিরো ডিমেনশন বলা হয়। বিখ্যাত গণিতবিদ ইউক্লিড তার এলিমেন্টস গ্রন্থে বিন্দু, তল ও রেখার সম্পর্কে কিছু বর্ণনা উল্লেখ করেছেন। সেগুলো হচ্ছে, যার কোনো অংশ নাই তাই বিন্দু, রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, যার কেবল দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই তাই রেখা, যে রেখার উপরিস্থিত বিন্দুগুলো একই বরাবরে থাকে তাই সরল রেখা, যার কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে তাই তল, তলের প্রান্ত হলো রেখা, যে তলের সরল রেখাগুলো তার উপর সমভাবে থাকে তাই সমতল। অর্থাৎ সমান আকারের অনেকগুলো সরল রেখা একসাথে হলে একটি সমতল তৈরি হয়। বর্ণনাগুলো ছাড়াও ইউক্লিডের কিছু এক্সিয়ামস রয়েছে। এক্সিয়ামস বা স্বতঃসিদ্ধ হলো এমন কিছু ম্যাথমেটিক্যাল আইডিয়া যেগুলো খুবই অবভিয়াস এবং প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। ইউক্লিডের লেখা কিছু গুরুত্বপূর্ণ স্বতঃসিদ্ধ হলো, যে সকল বস্তু একই বস্তুর সমান সেগুলো পরস্পর সমান। সমান সমান বস্তুর সাথে সমান বস্তু যোগ করা হলে যোগফল সমান। সমান সমান বস্তু থেকে সমান বস্তু বিয়োগ করা হলে বিয়োগফল সমান। যা পরস্পরের সাথে মিলে যায় তা পরস্পর সমান। আবার পূর্ণ বস্তু তার অংশের চেয়ে বড়, অর্থাৎ a/2 থেকে বড়। আধুনিক জ্যামিতিতে বিন্দু, সরলরেখা ও সমতলকে প্রাথমিক ধারণা হিসেবে গ্রহণ করে এদের কিছু বৈশিষ্ট্যকে স্বীকার করে নেওয়া হয়। এই স্বীকৃত বৈশিষ্ট্যগুলোকে জ্যামিতিক স্বীকার্য বলা হয়। বাস্তব জীবনের সাথে মিল রেখে ইউক্লিডের লেখা 5টি স্বীকার্য হলো: 1. একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দু পর্যন্ত সরল রেখা আঁকা যায়। 2. খণ্ডিত রেখাকে যথেষ্টভাবে বাড়ানো যায়। এর মানে হচ্ছে একটি রেখার যে কোনো এক মাথাকে ইনফিনিটলি বাড়ানো যায়। 3. যে কোনো কেন্দ্র ও ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকা যায়। 4. সকল সমকোণ পরস্পর সমান। 5. একটি সরলরেখা দুইটি সরলরেখাকে ছেদ করলে এবং ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণের চেয়ে কম হলে, রেখা দুইটি যথেষ্টভাবে বর্ধিত করলে যেদিকে কোণের সমষ্টি 2 সমকোণের চেয়ে কম সেদিকে মিলিত হয়। এটার মানে হচ্ছে আমরা যদি এভাবে দুটো লাইন আঁকি, স্ট্রেট লাইন 1, স্ট্রেট লাইন 2 এবং একটি তৃতীয় লাইন স্ট্রেট লাইন 3, যখন স্ট্রেট লাইন 1 ও স্ট্রেট লাইন 2 কে ছেদ করে দুই ছেদকে দুটি করে কোণ তৈরি হয়। স্ট্রেট লাইন 3 এর যে পাশে দুটি কোণ 90 ডিগ্রি থেকে কম অথবা এই দুটি কোণের যোগফল 180 ডিগ্রি থেকে কম
সেই পাশে স্ট্রেট লাইন 1 ও স্ট্রেট লাইন 2 মিলিত হবে। এখানে সকল স্বীকার্য লক্ষ্য করলে দেখা যায় যে প্রথম থেকে চতুর্থ স্বীকার্য স্পষ্টত সত্য, তবে এদের প্রমাণ করা যায়নি, কিন্তু পঞ্চম স্বীকার্য প্রমাণ করা যায়। আজকের ভিডিও আমরা এখানে শেষ করব। এরপরের ভিডিওতে আমরা সমতল জ্যামিতি ও এর 8টি স্বীকার্য নিয়ে আলোচনা করব। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? গত পর্বে আমরা বিন্দু, সরলরেখা ও সমতল সম্পর্কে ধারণা পেয়েছি। আজকের ভিডিওতে আমরা সেই ধারণাগুলো কাজে লাগিয়ে সমতল জ্যামিতি বা প্লেন জিওমেট্রি সম্পর্কে জানব। এদের স্বীকার্যগুলো শিখে নিব ও জ্যামিতিক প্রমাণের আইডিয়া নিব। পরীক্ষার অবজেক্টিভ পার্টের জন্য এগুলো জানা তোমাদের জন্য জরুরি। চলো তাহলে শুরু করা যাক। সমতল জ্যামিতি হলো জ্যামিতির এমন একটি অংশ যেখানে দ্বিমাত্রিক বা 2D শেপের চিত্র নিয়ে আলোচনা করা হয়। আমাদের বিশ্ব জগতের সবকিছুকেই আমরা স্থান বা জগৎ হিসেবে বিবেচনা করে থাকি। ধরে নেওয়া হয় এই স্থান বা জগৎ অনেক অনেক বিন্দুর যোগফল, তাই স্থানকে ধরা হয় বিন্দুগুলোর সেট। আবার সমতল বা সরল রেখা তৈরির জন্য ওই বিন্দুগুলো থেকে 2টি বা 3টির বেশি বিন্দু নেওয়ার প্রয়োজন হয় না, তাই সমতল বা সরল রেখাকে আমরা বলতে পারি স্থান বা জগতের উপসেট। এর জন্যই স্বীকার্য 1 হচ্ছে জগৎ বা স্পেস হলো সকল বিন্দুর সেট এবং সমতল ও সরল রেখা এই সেটের উপসেট। স্বীকার্য 2 বোঝাচ্ছে শুধুমাত্র 2টি বিন্দু হলেই আমরা একটি সরল রেখা আঁকতে পারবো। স্বীকার্য 3 হলো যদি 3টি বিন্দু একই সরল রেখায় না থাকে তবে বিন্দু 3টি দিয়ে একটি সমতল আঁকা যাবে। স্বীকার্য 4-এ বলা আছে কোন সমতলের 2টি আলাদা বিন্দু দিয়ে যায় এমন সরল রেখা ওই সমতলে অবস্থিত। স্বীকার্য 5-এর ক-তে বোঝানো হয়েছে জগতে একাধিক সমতল আছে। খ-তে বলা হচ্ছে প্রত্যেক সমতলে একাধিক সরলরেখা আছে। গ-তে যা দেখছো এটা বোঝার জন্য প্রথমে বাস্তব সংখ্যা রূপে একটি স্কেল কল্পনা করে নাও। এবার একটি সরলরেখাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু হিসেবে কল্পনা করো। খেয়াল করলে দেখবে সরলরেখার প্রত্যেকটি বিন্দু স্কেলের প্রত্যেকটি বিন্দুর সাথে মিলে যায়। জেনে রাখা ভালো, এই স্বীকার্য 1 থেকে স্বীকার্য 5-কে আপাতন স্বীকার্য বলা হয়। আবার স্বীকার্য 6-এর ক-তে বলা আছে পি কিউ 2টি বিন্দু হলে এদের মধ্যবর্তী দূরত্বকে পি কিউ দিয়ে প্রকাশ করা হয়। 6-এর খ অনুসারে 2টি ভিন্ন বিন্দুর জন্য এই দূরত্ব সবসময় পজিটিভ। আর যদি কখনো তারা একই বিন্দু হয় তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু 0 হবে। 6-এর গ থেকে পাই পি থেকে কিউ এর দূরত্ব এবং কিউ থেকে পি এর দূরত্ব একই। স্বীকার্য 7-এ আমরা স্বীকার করে নেই যে কোন সরল রেখায় অবস্থিত বিন্দুগুলোর সেট এবং বাস্তব সংখ্যার সেটের মধ্যে এমন ভাবে এক এক মিল দেখানো যায় যেন রেখাটি যে কোনো 2টি বিন্দু পি কিউ এর জন্য পি কিউ ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ মাইনাস বি হয়। মানে হলো আমরা যদি সরল রেখার উপর যে কোনো 2টি বিন্দু পি ও কিউ নেই আর বাস্তব সংখ্যার উপর 2টি মান 4, 10 নেই, তাহলে তারা একটির উপর আরেকটির পুরোপুরি মিলে যায়। এই দূরত্বকে পি কিউ দ্বারা প্রকাশ করা হবে। আর বাস্তব সংখ্যার ক্ষেত্রে এই দূরত্বটিকে দুই পাশে এমন দাগ দিয়ে প্রকাশ করা হয়। একে মডুলাস বলে। দেখতেই পাচ্ছ মডুলাসের ভিতরে মাইনাস থাকলেও উত্তর কিন্তু প্লাস হবে। ফাইনালি স্বীকার্য 8-এ বলা হয়েছে যে কোনো সরলরেখা এ বি কে এমন ভাবে সংখ্যা রেখায় পরিণত করা যায় যে এ এর স্থানাঙ্ক 0 এবং বি এর স্থানাঙ্ক পজিটিভ হয়। জেনে রাখা ভালো, স্বীকার্য 6-কে দূরত্ব স্বীকার্য, স্বীকার্য 7-কে রুলার স্বীকার্য এবং স্বীকার্য 8-কে রুলার স্থাপন স্বীকার্য বলা হয়। এখন আমরা গাণিতিক উক্তির প্রমাণ সম্পর্কে জানব। তোমরা এ পর্যন্ত অনেক ধরনের গাণিতিক সূত্র ও অনুসিদ্ধান্ত ব্যবহার করেছো। এ সকল সূত্রের প্রমাণ কয়েকটি ধাপে ধাপে করা হয়, যেমন আরোহ পদ্ধতি, অবরোহ পদ্ধতি, বিরোধ পদ্ধতি ইত্যাদি। জেনারেল ম্যাথের জন্য তোমাদের কেবল বিরোধ পদ্ধতি নিয়েই জানতে হবে। বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম এই পদ্ধতিতে প্রমাণ শুরু করেন। এই পদ্ধতির ভিত্তি হলো একই গুণকে একই সময়ে স্বীকার ও অস্বীকার করা যায় না। অর্থাৎ আমরা পি কিউ ইজ ইকুয়াল টু 0 বলে আবার পি কিউ ইজ নট ইকুয়াল টু 0 বলতে পারি না। 2, একই জিনিসের 2টি পরস্পর বিরোধী গুণ থাকতে পারে না। মানে কোনো উপপাদ্যে এ বি পজিটিভ বলে সেখানে আবার এ বি কে নেগেটিভ বলা যাবে না। 3, যা পরস্পর বিরোধী তা অসম্ভব। 4, কোনো বস্তু এক সময়ে যে গুণের অধিকারী হয় সেই বস্তু সেই একই সময়ে সেই গুণের অনধিকারী হতে পারে না। মানে কোনো ত্রিভুজের 2টি বাহুকে প্রথম সমান ধরে নিয়ে আবার পরে বলতে পারবো না যে সেটি সমান নয়। এবার আমরা জ্যামিতিক প্রমাণ নিয়ে কথা বলবো। যে কোনো উপপাদ্য প্রমাণের জন্য তোমাদের বেসিক স্ট্রাকচার জানা থাকতে হবে।
সাধারণত বিভিন্ন যুক্তির মাধ্যমে জ্যামিতিক প্রমাণ করা হয়। জ্যামিতিক প্রমাণের ধাপগুলো হলো সাধারণ নির্বাচন, চিত্র ও বিশেষ নির্বাচন, প্রয়োজনীয় অঙ্কনের বর্ণনা এবং প্রমাণের যৌক্তিক ধাপগুলোর বর্ণনা। এখানে সাধারণ নির্বাচন হচ্ছে চিত্র ছাড়া বর্ণনা এবং বিশেষ নির্বাচন হচ্ছে চিত্র সহ বর্ণনা। অনেক সময় একটি উপপাদ্য প্রমাণ করার জন্য অন্য আরো একটি প্রতিজ্ঞা প্রমাণ করে আসতে হয়, তখন ওই প্রতিজ্ঞাটিকে উপপাদ্যটির অনুসিদ্ধান্ত বলে। এছাড়াও জ্যামিতিতে শুধুমাত্র চিত্র অঙ্কন করতেও বলা হয়। এগুলোকে সম্পাদ্য বলে। সম্পাদ্য লেখার সময় চিত্র আকার স্টেপগুলো বর্ণনা করতে হয়। তাহলে আজকের লেকচারে আমরা জানলাম সমতল জ্যামিতির 8টি স্বীকার্য সম্পর্কে। পাশাপাশি আমরা শিখতে পারলাম গাণিতিক প্রমাণের বিরোধ পদ্ধতি ও জ্যামিতিক প্রমাণ লেখার উপায়। আগামী পর্বে আমরা রেখা, রশ্মি, রেখাংশ আর কোণ নিয়ে কাজ করব। সে পর্বে দেখা হবে। হ্যালো শিক্ষার্থীরা, গত পর্বে আমরা সমতল জ্যামিতি এবং গাণিতিক উক্তি ও জ্যামিতিক প্রমাণ নিয়ে আলোচনা করেছি। আমাদের আজকের ভিডিওতে আমরা রেখা, রশ্মি, রেখাংশ ও বিভিন্ন প্রকারের কোণ নিয়ে আলোচনা করব। পরবর্তীতে জ্যামিতিক যে কোনো প্রমাণ ভালোভাবে শিখতে আজকের লেসনটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রেখা বলতে দুই পাশে এরকম তীর চিহ্ন দেওয়া অংশকে বোঝায়। ডান পাশের তীর চিহ্নটির অর্থ হলো ডান দিকে যত দূর ইচ্ছে যেতে পারবে। সিমিলারলি বাম পাশে তীর চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে বাম দিকে যত দূর ইচ্ছে যেতে পারবে। রশ্মি হলো রেখারই একটি রূপ। রেখার যে কোনো এক পাশকে আমরা স্থির ধরে নিয়ে অপর পাশকে চলমান ধরলে রশ্মি পাওয়া যায়। যেমন এখানে ও এক্স রশ্মির ও বিন্দুটি হলো স্থির বিন্দু আর এক্স বিন্দুটি হলো চলমান বিন্দু। সহজ কথায় রেখাংশ হলো রেখার একটি অংশ। একটি রেখার উপর যে কোনো দুটি ভিন্ন ভিন্ন স্থির বিন্দু নিয়ে আলাদা করলে রেখাংশ পাওয়া যায়। যেমন এই রেখাটির উপর দুটি ভিন্ন বিন্দু এ ও বি আলাদা করে নিয়ে আসলে এ বি রেখাংশ পেয়ে যাব। খেয়াল করলে দেখবে রেখাংশের কিন্তু দুই পাশে স্থির। এখন আমরা জানবো কোণ সম্পর্কে। দুইটি রেখা পরস্পর মিলিত হলে মিলিত স্থানে একটি কোণ তৈরি হয়, অর্থাৎ কোণ তৈরি করার জন্য অ্যাটলিস্ট দুইটি রেখা প্রয়োজন। কিন্তু দুইটি রেখা রেল লাইনের মতো সমান্তরালে থাকলে কোণ তৈরি করা যাবে না। তবে দুটি সমান্তরাল রেখাকে যদি অন্য একটি রেখা ছেদ করে সেক্ষেত্রে কোণ উৎপন্ন হবে। এই সম্পর্কে বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে দেখব। এবার দেখে আসি কিভাবে কোণ তৈরি করা যায়। একটি রশ্মি ও এক্স এর ও বিন্দুতে আমরা যদি আরো একটি রশ্মি ও ওয়াই নেই, তাহলে ও ওয়াই রশ্মিটিকে চাইলে আমরা ও এক্স রশ্মির চারপাশে ঘোরাতে পারি। যদি একবার ঘুরিয়ে আনি সেক্ষেত্রে তাদের ছেদ বিন্দু ওতে একটি বৃত্ত উৎপন্ন হবে। জেনে রাখা ভালো, কোণ পরিমাপ করার জন্য আমরা সাধারণত ডিগ্রি একক ব্যবহার করে থাকি এবং ধরে নেওয়া হয় একটি বৃত্ত তার কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করে থাকে। ডিগ্রি প্রকাশের জন্য উপরে ছোট করে ডিগ্রি সাইন দেওয়া হয়। এখন ও ওয়াই রশ্মিটি যদি পুরোপুরি ঘুরে না এসে কিছু দূর ঘুরে থেমে যায় তাহলে কিন্তু একটি সম্পূর্ণ বৃত্ত তৈরি হয় না। সেক্ষেত্রে বৃত্তের একটি অংশ তৈরি হয় যাকে আমরা বৃত্তচাপ বলে থাকি। খেয়াল করলে দেখবে যে এই বৃত্ত চাপ কেন্দ্রে একটি কোণ তৈরি করেছে। কোনো চিত্রে কোণ বোঝানোর জন্য এরকম বিভিন্ন আকৃতির বক্ররেখা ব্যবহার করে থাকি। খেয়াল রাখবে বক্ররেখা দেখতে ছোট কিংবা বড় হলেও কোণের মান কিন্তু একই থাকবে। কোণ খাতায় লেখার জন্য তার আগে একটি কোণ সাইন দিয়ে নেওয়া হয়। যেমন তুমি যদি ও এক্স রশ্মির উপর একটি বিন্দু এ নাও আর ও ওয়াই রশ্মির উপর একটি বিন্দু বি নাও, তাহলে এই কোণের নাম তোমরা বলতে পারবে কোণ এ ও বি। আবার উল্টো করে বললে একে কোণ বি ও এ ও বলা যায়। এতে কিন্তু কোণের মানের কোনো পরিবর্তন হবে না। আবার অনেক সময় কেবলমাত্র একটি বর্ণ দিয়েও কোণ প্রকাশ করা হয়ে থাকে। যেমন এই একই কোণকে আমরা লিখতে পারবো কোণ ও হিসেবে। তোমরা দেখলে যে সমান্তরাল না এরকম দুটি রশ্মি পরস্পর ছেদ করলে কোণ তৈরি হয়। তবে কিভাবে ছেদ করছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু কোণের মানের পরিবর্তন হয়। আর ভিন্ন ভিন্ন মানের কোণের নামকরণও ভিন্ন হয়। যেমন দুটি লম্ব সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে সেই ক্ষেত্রে তাদের এই ছেদ বিন্দুতে একটি প্লাস সাইনের মতো দেখতে পাবে। এখানে যে মোট 4টি কোণ তৈরি হয়েছে তারা প্রত্যেকে সমান এবং আমরা চাঁদা বসিয়ে দেখতে পারি যে প্রত্যেকের মান 90 ডিগ্রি। এই কোণটিকে বলা হয় সমকোণ আর এই কোণের পরিমাণকে ধরা হয় এক সমকোণ। সাধারণত আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের এক কোণায় সমকোণ তৈরি হয়। তাই চিত্রে সমকোণ দেখানোর জন্য এই স্পেশাল সাইনটি ব্যবহার করা হয়। দেখে বুঝতে পারছো সাইনটি কেন দেখতে এমন হলো। এখানে দুটি রশ্মি একসাথে একটি সমকোণ তৈরি করেছে। এবার এই রশ্মিটিকে একটু ডানে সরায় তাহলে কিন্তু সে আর সমকোণ বা 90 ডিগ্রি থাকছে না। এক্ষেত্রে সমকোণের চেয়ে ছোট যে কোণ তৈরি হচ্ছে সেটিকে সূক্ষ্মকোণ বলে। প্রকৃতিতে আমরা বিভিন্নভাবে সূক্ষ্ম কোণকে খুঁজে পাই। যেমন তোমরা যদি একটি পিৎজাকে অনেকগুলো টুকরো করো তাহলে সেখানে যে কোণ তৈরি হবে সেটা কিন্তু সূক্ষ্মকোণ। তেমনি কাঁচি দিয়ে কোনো কিছু কাটার জন্য তোমরা সূক্ষ্মকোণ তৈরি করো। আবার একটি কুমির যখন হা করে রোদ পোহায় সেই হাটিও সূক্ষ্মকোণ তৈরি করে।
এবার এই রশ্মিটিকে যদি ডানে না সরিয়ে বামে সরাই তাহলে সেটি সমকোণ বা 90 ডিগ্রি থেকে বড় কোণ তৈরি করবে। তখন তার নাম হবে স্থূলকোণ। একটি মাকড়সা খাবার ধরার জন্য যখন জাল বুনে তখন স্থূলকোণ তৈরি করে। হাত পাখা দিয়ে যখন বাতাস করা হয় তখনও স্থূলকোণ তৈরি হয়। তুমি যখন আরাম করার সময় হেলান দিয়ে বসো তখনও কিন্তু স্থূলকোণ তৈরি হয়। এবার রশ্মিটিকে বামে সরাতে সরাতে যদি একটি সরল রেখা তৈরি করে ফেলি তাহলে দুইটি রশ্মি দেখতে একটি রশ্মির মনে হবে, কিন্তু আসলে এখানে দুটি রশ্মি আছে এবং তারা যে কোণটি তৈরি করবে সেটি হবে সরল কোণ। দেখতেই পাচ্ছ যে এর মান 2 সমকোণ বা 180 ডিগ্রি। যে কোনো সরল রেখায় সরল কোণ তৈরি করে, যেমন তোমার পেন্সিলটিও একটি সরল কোণ তৈরি করছে। রশ্মিটিকে বামে সরাতে সরাতে আমরা যদি আরো বামে সরাই তাহলে 180 ডিগ্রি থেকে বড় কোণ তৈরি হবে। একে বলা হয় প্রবৃদ্ধ কোণ। খেয়াল করে দেখবে ব্যায়াম করার সময় তুমি নিজের অজান্তে প্রবৃদ্ধ কোণ তৈরি করো। তাহলে আজকের লেকচারে আমরা জানলাম রেখা, রশ্মি ও রেখাংশ সম্পর্কে। পাশাপাশি আমরা আরো শিখতে পারলাম বিভিন্ন কোণ সম্পর্কে। পরবর্তী লেকচারে আমরা আরো কিছু কোণ ও সমান্তরাল সরল রেখা আর তার ছেদকের মধ্যকার কোণ সম্পর্কে জানবো। আগামী ভিডিওতে দেখা হবে। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা অলরেডি জেনেছো যে দুটি রেখা একসাথে মিলিত হলে কোণ তৈরি হয়। গত পর্বে আমরা রেখা, রশ্মি, রেখাংশ ও কিছু কোণ সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা আরো কিছু কোণ এবং দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি রেখা ছেদ করলে যে কোণগুলো তৈরি করে তাদের সম্পর্কে জানব। প্রথমেই চলো দেখি সন্নিহিত কোণ কি। যদি দুটি কোণের একটি কমন শীর্ষবিন্দু ও একটি কমন রশ্মি থাকে এবং কোণ দুটি রশ্মিটির দুই বিপরীত পাশে তৈরি হয় তাহলে কোণ দুটিকে সন্নিহিত কোণ বলে। অর্থাৎ পাশাপাশি এই দুটি কোণই সন্নিহিত কোণ। যেমন এখানে ও হলো সাধারণ বা কমন বিন্দু, ওসি সাধারণ বাহু এবং এওসি ও বিওসি পরস্পর সন্নিহিত কোণ। দুটি সন্নিহিত কোণ একসাথে যদি সমকোণ বা 90 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে কোণ দুটোকে পূরক কোণ বলে। যেমন এখানে কোণ এওবি ও কোণ বিওসি একসাথে এক সমকোণ তৈরি করছে, তাই তারা পূরক কোণ। আবার দুটি সন্নিহিত কোণ একসাথে যদি 180 ডিগ্রি বা 2 সমকোণ তৈরি করে তাহলে কোণ দুটোকে সম্পূরক কোণ বলে। কোণ এক্স ও কোণ ওয়াই একসাথে 2 সমকোণ তৈরি করায় তারা সম্পূরক কোণ। দুইটি রেখা যদি এভাবে পরস্পরকে ছেদ করে তাহলে ছেদকের উভয় পাশে মোট 4টি কোণ তৈরি হয়। এখানে এই কোণের বিপরীত পাশে যে কোণ তৈরি হয় সেগুলো পরস্পর বিপ্রতীপ কোণ। ভালোভাবে বোঝার জন্য এই লম্ব রেখা দুটোর দিকে খেয়াল করো। দেখো উৎপন্ন 4টি কোণই সমান এবং তারা 90 ডিগ্রি দিয়ে কোণ তৈরি করছে। আমি যদি এই রেখাটা 20 ডিগ্রি ডানে সরাই তাহলে এখানে আর এখানে 20 ডিগ্রি করে বেড়ে যাবে, আর এখানে 20 ডিগ্রি করে কমে যাবে। খেয়াল করে দেখো যে এই 70 ডিগ্রি আর ওই 70 ডিগ্রি বিপ্রতীপ, আর এই 110 ডিগ্রি ও ওই 110 ডিগ্রিও বিপ্রতীপ কোণ। অর্থাৎ বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। ভিডিওর এই অংশে আমরা জানবো সমান্তরাল সরল রেখা ও তাদের ছেদক সম্পর্কে। সমান্তরাল সরল রেখা বলতেই যেই ছবিটি আমাদের মাথায় আসে তা হলো রেল লাইন। অর্থাৎ দুটি সরলরেখা পরস্পর সমান দূরত্ব বজায় রেখে যদি চলতে থাকে তাহলে তাকে সমান্তরাল সরলরেখা বলে। সেই কোণগুলো আমরা এখন দেখবো, সেগুলো বোঝার জন্য এটাকে এইভাবে দেখা বেটার। এখন এই সমান্তরাল রেখা দুটিকে যদি এই রেখাটি ছেদ করে তাহলে রেখাটিকে বলবো সমান্তরাল রেখার ছেদক। খেয়াল করলে দেখবে এই ছেদক সমান্তরাল সরল রেখায় মোট এই 8টি কোণ তৈরি করে। প্রথমেই অনুরূপ কোণ সম্পর্কে বলি। অনুরূপ কথাটার মিনিং হচ্ছে সদৃশ বা একই। দেখো এই কোণ আর এই কোণ দুইটি ছেদকের একই পাশে আর সমান্তরাল রেখা দুটির উপরে আছে, তাই তারা অনুরূপ কোণ। খেয়াল করো এই রেখাটিকে টান দিয়ে আমরা যদি এটার সাথে মিলিয়ে দিই তাহলে কিন্তু একটি রেখাই হবে, আর ছেদকটিও একই কোণ তৈরি করে দুই লাইনের উপর। এই রেখাটিকে যতই নিচে নামাই না কেন এই কোণের মানে কিন্তু কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ রেখাটি যেখানেই অনুরূপ কোণ তৈরি করুক না কেন তারা সমান। আবার এই দুই কোণ খেয়াল করলে দেখবে তারা ছেদকের একই পাশে আর সমান্তরাল রেখার দুটি নিচে আছে, তাই তারাও অনুরূপ কোণ আর তারাও সমান। আরো ভালোভাবে বোঝার জন্য তোমরা এখানে দেখো, এখানে একই রঙের কোণগুলো অনুরূপ কোণ এবং সমান। একান্তর কোণ বের করার জন্য তোমাদের প্রথমে জেনে আসতে হবে অন্তস্থ কোণ কি। অন্তস্থ কথাটির অর্থ হলো ইন্টেরিয়র বা ভিতরে, অর্থাৎ সমান্তরাল সরল রেখার ভিতরের এই 4টি কোণই হবে অন্তস্থ কোণ।
যাকে আমরা সি, ডি, এক্স ও ওয়াই দিয়ে প্রকাশ করছি। এবার এক্স কোণের একটি অনুরূপ কোণ উপরে এ কোণ হিসেবে লিখি। অনুরূপ কোণ হিসেবে কোণ এ আর কোণ এক্স সমান। দেখতেই পাচ্ছ এ আর সি একসাথে সরল কোণ তৈরি করছে, অর্থাৎ কোণ এ প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। এ এর পরিবর্তে এক্স বসালে পাই কোণ সি প্লাস কোণ এক্স সমান 180 ডিগ্রি, অর্থাৎ একই পাশের অন্তঃস্থ কোণ দ্বয়ের যোগফল 180 ডিগ্রি। এবার আমরা শিখব একান্তর কোণ সম্পর্ক। একান্তর মানে হলো বিপরীত, আর একান্তর কোণ হবে শুধুমাত্র অন্তঃস্থ কোণের জন্য, অর্থাৎ অন্তঃস্থ কোণের মধ্যে যারা ছেদকের বিপরীত পাশে থাকবে তারাই পরস্পর একান্তর কোণ। যেমন এখানে এই কোণ আর এই কোণ ছেদকের দুই পাশে থাকা অন্তঃস্থ কোণ, তাই তারা পরস্পর একান্তর কোণ, আর একান্তর কোণ জোড়াও সমান হয়। আবার এই কোণ আর এই কোণও ছেদকের দুই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণ, তাই তারাও একান্তর কোণ ও সমান। চলো দেখি কেন একান্তর কোণ জোড়া সমান হয়। খেয়াল করে দেখো, এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ, তাই সমান। আর এই কোণ আর এই কোণ বিপরীত কোণ, তাই সমান। তার মানে নিশ্চয়ই এটা আর ওটা সমান। তাহলে আজকের ভিডিওতে আমরা বিভিন্ন প্রকারের কোণ সম্পর্কে ধারণা পেলাম। আগামী পর্বে এখন পর্যন্ত শিখে আসা কোণের আইডিয়াকে কাজে লাগিয়ে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। আজকের লেসনে আমরা এখন পর্যন্ত শিখে আসা কোণের সাহায্যে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথমেই সহজ একটি বোর্ড কোয়েশ্চেন দেখে আসি। বোর্ডে এসেছিল 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক নিচের কোণটি। আমরা জানি যে সম্পূরক কোণ মানে দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে একটি কোণ 60 ডিগ্রি হলে অপর কোণটি হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। এবার এর অর্ধেক করলে পাই 120 ভাগ 2 সমান 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক হবে 60 ডিগ্রি। এবার এই চিত্রটি লক্ষ্য করো, এখানে বলা আছে কোণ এক্স এর মান কত। খেয়াল করলে দেখবে এখানে সমকোণের সাইন দেওয়া আছে, তার মানে কোণ এক্স আর 40 ডিগ্রি এর যোগফল হবে 90 ডিগ্রি, অর্থাৎ তারা পরস্পর পূরক কোণ। তাহলে কোণ এক্স সমান হবে 90 মাইনাস 40 ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। পরের ম্যাথে এসে তোমরা বলো তো, এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণের পরিমাণ কত হবে। খেয়াল করো, দুটি কোণই ছেদকের একই পাশে ও সমান্তরাল রেখার উপরে আছে, তাই তারা অনুরূপ কোণ, আর অনুরূপ কোণ পরস্পর সমান হয়। তাহলে এই কোণটিও হবে 60 ডিগ্রি। এবার এই চিত্রটি দেখো, এখান থেকে আমরা দুটি প্রশ্নের উত্তর দিব। একটি হলো কোণ AGH ও কোণ CHG সমান কত, আরেকটি হলো CHF সমান 60 ডিগ্রি হলে BGE সমান কত। প্রথম প্রশ্নের জন্য তোমরা খেয়াল করো, কোণ AGH ও কোণ CHG ছেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণ কিনা। আর আমরা জানি ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণগুলো যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে কোণ AGH ও কোণ CHG সমান 180 ডিগ্রি। দ্বিতীয় প্রশ্নের উত্তরের জন্য তোমরা খেয়াল করো, কোণ CHF ও কোণ DHG পরস্পর বিপরীত কোণ কিনা। তাহলে কোণ CHF ও কোণ DHG পরস্পর সমান। আবার কোণ DHG ও কোণ AGH পরস্পর একান্তর কোণ, তাহলে তারাও সমান। ফাইনালি কোণ AGH এবং কোণ BGEও পরস্পর বিপরীত কোণ, তাই তারাও সমান। অতএব কোণ CHF ও কোণ EGB সমান। তাহলে কোণ CHF সমান কোণ EGB সমান 60 ডিগ্রি। এবার চলো ঝটপট আরো দুটি ম্যাথ করে আসি। এখানে খেয়াল করো, একটি কোণ 105 ডিগ্রি, একটি x ও একটি y, আর দেওয়া আছে y is equal to 2x। তোমাদেরকে x এর মান বের করতে হবে। খেয়াল করে দেখো, তিনটি কোণ একসাথে একটি সরল কোণ তৈরি করেছে, আর আমরা জানি এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে লিখতে পারি 105 ডিগ্রি প্লাস x প্লাস y সমান 180 ডিগ্রি। এখন y এর পরিবর্তে 2x বসিয়ে পাই 105 ডিগ্রি প্লাস x প্লাস 2x সমান 180 ডিগ্রি। এরপর ক্যালকুলেশন করে পাই x সমান 25 ডিগ্রি। আবার এই চিত্রে একটি কোণ দেওয়া আছে 120 ডিগ্রি, আর এই কোণটি থিটা। আমাদেরকে থিটার মান বের করতে হবে। দেখো তো এখানে এই কোণটি 120 ডিগ্রির একান্তর কোণ কিনা। তাহলে এই কোণের মানও হবে 120 ডিগ্রি। আবার এই 120 ডিগ্রি ও থিটা একসাথে সরল কোণ তৈরি করেছে, তাহলে 120 ডিগ্রি প্লাস থিটা সমান হবে 180 ডিগ্রি। তাহলে থিটা সমান হবে 60 ডিগ্রি। এবার এই চিত্রটি দেখো, এখানে AB ও CD সমান্তরাল এবং PQ ওদের ছেদক। তারপর তিনটি স্টেটমেন্ট বলা আছে, তোমাদের ভেরিফাই করতে হবে এটা সত্য কিনা।
প্রথম স্টেটমেন্টের জন্য কোণ AEF ও কোণ QFC দুটি কোণই সমান্তরাল রেখার নিচে ও ছেদকের একই পাশে আছে, অর্থাৎ তারা পরস্পর অনুরূপ কোণ, আর অনুরূপ কোণ দুটি সমান হয়। তাহলে কোণ AEF ও কোণ QFC সমান। আবার 2 নং স্টেটমেন্টের জন্য কোণ BEF ও কোণ DFE এর দিকে লক্ষ্য করি, দেখবে এরা দুটোই অন্তস্থ কোণ আর ছেদকের একই পাশে অবস্থিত, তাই এদের যোগফল 180 ডিগ্রি হতে পারে, কিন্তু কোণ দুটির মান 180 ডিগ্রির সমান হতে পারে না, তাই এই স্টেটমেন্টটি ভুল। ফাইনালি কোণ BEP ও কোণ CFQ এর জন্য আমরা প্রথমে বলতে পারি কোণ BEP সমান কোণ AEF বিপ্রতীর কোণ বলে, আবার কোণ AEF ও কোণ EFD সমান একান্তর কোণ বলে, এবং কোণ EFD ও কোণ CFQ সমান বিপ্রতীর কোণ বলে। তাহলে কোণ BEP ও কোণ CFQ পরস্পর সমান। সুতরাং আমরা দেখলাম যে 1 ও 3 নম্বর স্টেটমেন্ট দুটি সত্য আর 2 নম্বর স্টেটমেন্টটি মিথ্যা, অর্থাৎ উত্তর হবে অপশন খ। আজ তাহলে এই পর্যন্তই। আজকে আমরা কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান দেখলাম। আগামী ভিডিওতে আমরা ত্রিভুজ সম্পর্কে জানবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। স্টুডেন্টস, আগের লেসনে তোমরা কোণের মান ক্যালকুলেশনের কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখেছিলে। এই পর্বে আমরা ত্রিভুজ, ত্রিভুজের বিভিন্ন অংশ এবং ত্রিভুজের প্রকারভেদ সম্পর্কে জানবো। চলো তাহলে শুরু করা যাক। প্রাচীন ঐতিহ্যের আশ্চর্য নিদর্শন মিশরের পিরামিড থেকে প্রকৃতির বিস্ময় সুউচ্চ হিমালয়, খাবারের সমুচা থেকে স্যান্ডউইচ, আমাদের স্মৃতিসৌধ, নৌকার পাল সবকিছুই ত্রিভুজ আকৃতির। ত্রিভুজ শব্দ থেকেই এর সংজ্ঞা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ত্রি শব্দের অর্থ হচ্ছে 3 আর ভুজ অর্থ বাহু। তাহলে ত্রিভুজ হলো 3 বাহু, অর্থাৎ 3 বাহু দ্বারা আবদ্ধ চিত্র বা ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। মজার বিষয় হলো ত্রিভুজকে ইংরেজিতে ট্রায়াঙ্গেল বলে। ট্রাই শব্দের অর্থ 3 হলেও অ্যাঙ্গেল অর্থ কোণ, অর্থাৎ ইংলিশে ত্রিভুজ মানে হলো 3 কোণ, কিন্তু বাংলায় ত্রিভুজ অর্থ 3 বাহু। একটি ত্রিভুজ তৈরির জন্য 3টি রেখাংশকে একে অন্যকে ছেদ করতে হয়। এই প্রত্যেকটি রেখাংশকে বলা হয় বাহু। তবে যে কোনো আকারের 3টি বাহু নিয়েই ত্রিভুজ আঁকা যাবে না। যে কোনো 2 বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। যেমন 3টি বাহুর দৈর্ঘ্য যদি এমন হয় যে 2, 4 ও 8 সেন্টিমিটার, তাহলে তাদের দিয়ে কখনোই একটি ত্রিভুজ আঁকা সম্ভব নয়, কারণ এখানে 2 ও 4 এর যোগফল 6, যা তৃতীয় বাহু অর্থাৎ 8 এর থেকে ছোট। ত্রিভুজের যে কোনো 2টি বাহুর ছেদ বিন্দু বা সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে। প্রতিটি শীর্ষবিন্দুতে অর্থাৎ 2 বাহুর মধ্যে একটি করে কোণ উৎপন্ন হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি ত্রিভুজের মোট 3টি বাহু ও 3টি কোণ আছে। সুতরাং একটি ত্রিভুজের বাহু সংখ্যা 3টি, কোণের সংখ্যা 3টি এবং শীর্ষবিন্দুর সংখ্যাও 3টি। ত্রিভুজের বাহুগুলো দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল বলে। এখানে কালার করা অংশই হলো ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের 3 বাহুর যোগফলকে পরিসীমা বলা হয়, অর্থাৎ ত্রিভুজের 3 বাহু যদি ABC হয়, তবে ত্রিভুজের পরিসীমা হবে A + B + C। পরিসীমার ডিটেইলস জানতে লেসন 16.1 দেখে আসতে পারো। আমরা এখন উচ্চতা ও মধ্যমা সম্পর্কে জানব। ত্রিভুজের আরেকটি ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে এর উচ্চতা। ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে এর বিপরীত বাহুর লম্ব দূরত্বই হলো ত্রিভুজের উচ্চতা। একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু থেকে 3 ভাবে উচ্চতা আঁকা যায়। যদি কোনো ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় হয়, সেক্ষেত্রে ওই ত্রিভুজের উচ্চতা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর সরাসরি লম্ব না হয়ে বিপরীত বাহুর বর্ধিত অংশের উপর লম্ব হয়। একটি ত্রিভুজের 3টি উচ্চতা বা লম্বগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে ওই ত্রিভুজের লম্ব বিন্দু বলে। ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত রেখাংশকে মধ্যমা বলে। একটি ত্রিভুজের 3টি মধ্যমা থাকে। ত্রিভুজের 3 মধ্যমা যে বিন্দুতে ছেদ করে তাকে ভর কেন্দ্র বলে। এখন আমরা ত্রিভুজের প্রকারভেদ সম্পর্কে জানব। ত্রিভুজের বাহুর সাইজের উপর ডিপেন্ড করে ত্রিভুজকে 3 ভাগে ভাগ করা যায়: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। চাঁদা দিয়ে মেপে আমরা দেখতে পারি যে প্রত্যেকটি কোণের মানই সমান আর তা 60 ডিগ্রি। চলো সমবাহু ত্রিভুজের 3 কোণের মান যে সমান তা গাণিতিকভাবেও দেখে আসি। আমরা পরবর্তী লেসনে প্রমাণ দেখব যে একটি ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়, আর তাই সমবাহু ত্রিভুজের 3টি বাহুই সমান বলে সমবাহু ত্রিভুজের 3টি কোণের মানও সমান। এই পর্বে শুধু সমবাহু ত্রিভুজের 3 কোণের মান যে সমান তা গাণিতিকভাবে দেখে নিই। এখন দেখো, আমরা জানি যে একটি ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি। তাই সমবাহু ত্রিভুজের কোণের মান বের করার জন্য 180 কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাই 60 ডিগ্রি, যা মেপে দেখা মানের সমান।
তাই বলা যায় যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যেহেতু এর দুইটি বাহু সমান তাই বাহু দুটির বিপরীত কোণগুলো সমান হবে। যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। ত্রিভুজের কোণের সাইজের উপর ডিপেন্ড করে ত্রিভুজকে 3 ভাগে ভাগ করা যায়: সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রি থেকে ছোট। সমকোণী ত্রিভুজের সম্পর্কে বিস্তারিত জানতে 9.2 লেসনটি দেখে নিতে পারো। যদি সমকোণী ত্রিভুজের দুই বাহু সমান হয় তাহলে একে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এই ত্রিভুজের কোণ বি এর মান 90 ডিগ্রি। আবার এ বি ও বিসি বাহু দুটি সমান, তাই এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে বাকি কোণ দুইটির যোগফল 90 ডিগ্রি। আবার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণ বাদে অন্য কোণ দুইটি পরস্পর সমান, তাই এদের প্রত্যেকটির মান হবে 45 ডিগ্রি। এখন এই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু যদি এই দিকে সরানো হয় তবে সমকোণটি 90 ডিগ্রি থেকে ছোট হয়ে যায়। এক্ষেত্রে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট, তাই একে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আবার এই ত্রিভুজের বাহুকে যদি এই দিকে সরানো হয় তাহলে এটি 90 ডিগ্রি থেকে বড় কোণ তৈরি করে, ফলে ত্রিভুজটির একটি কোণ স্থূলকোণ হয়, আর তখন তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। খেয়াল রাখবে স্থূলকোণী ত্রিভুজের অপর দুই কোণ সূক্ষ্মকোণ হয়। আজকে আমরা শিখলাম ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজের বিভিন্ন অংশ এবং ত্রিভুজের প্রকারভেদ। পরের লেসনে আমরা ত্রিভুজের অন্তঃস্থ। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আগের লেসনে তোমরা ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজের বিভিন্ন অংশ এবং ত্রিভুজের প্রকারভেদ দেখেছিলে। এই পর্বে আমরা ত্রিভুজের বহিস্থ কোণ ও অন্তঃস্থ কোণ সম্পর্কে জানবো এবং ত্রিভুজের কিছু উপপাদ্য ও অনুসিদ্ধান্ত বুঝে নিব। তাহলে শুরু করা যাক। আমরা গত পর্বে দেখে এসেছি যে একটি ত্রিভুজের 3টি বাহু ও 3টি কোণ থাকে। ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বাড়ালে যে বর্ধিত অংশ তৈরি হয় তা ত্রিভুজের সন্নিহিত বাহুর সাথে যে কোণ উৎপন্ন করে তাকে ওই ত্রিভুজের একটি বহিস্থ কোণ বলে। যেমন এই ত্রিভুজটির বিসি বাহুকে যদি আমরা ডি পর্যন্ত বাড়াই তবে বর্ধিত অংশ এসি এর সাথে এসিডি কোণটি তৈরি করে। তাহলে এসিডি হলো ত্রিভুজটির একটি বহিস্থ কোণ। বহিস্থ কোণের সাথের কোণটিকে বহিস্থ কোণের সন্নিহিত কোণ বলে। এখানে বহিস্থ কোণটির সন্নিহিত কোণ হলো এসিবি। এই বহিস্থ কোণটির সন্নিহিত কোণটি বাদে ত্রিভুজের অন্য কোণ দুইটিকে এই বহিস্থ কোণের বিপরীত অন্তঃস্থ কোণ বলে। এখন এসিবি ছাড়া ত্রিভুজের অপর দুই কোণ অর্থাৎ কোণ এবিসি ও কোণ বিএসি হচ্ছে বহিস্থ কোণ এসিডি এর বিপরীত অন্তঃস্থ কোণ। একইভাবে যদি আমরা বিসি কে বর্ধিত না করে বিএ কে ই পর্যন্ত বর্ধিত করি তবে বহিস্থ কোণ হবে ইএসি এবং বিপরীত অন্তঃস্থ কোণ হবে কোণ এবিসি ও কোণ এসিবি। তোমরা ভিডিওটি পজ করে এসি কে এফ পর্যন্ত বাড়িয়ে বহিস্থ কোণ ও বিপরীত অন্তঃস্থ কোণটি বের করে ফেলো। তোমাদের বের করা কোণের সাথে আমাদের ছবিটি মিলিয়ে দেখো ঠিক আছে কিনা। এখানে জেনে রাখা ভালো যে বহিস্থ কোণ ও বহিস্থ কোণটির সন্নিহিত কোণ একসাথে একটি সরল কোণ তৈরি করে, অর্থাৎ বহিস্থ কোণ বিসিএফ এবং সন্নিহিত কোণ বিসিএ মিলে তৈরি করে কোণ এসিএফ, যা একটি সরল রেখার পাশে অবস্থিত, তাই তারা দুই সমকোণ। এখন আমরা ত্রিভুজের প্রথম উপপাদ্য অর্থাৎ 5 নম্বর উপপাদ্যটি দেখব। এখানে প্রমাণ করতে হবে ত্রিভুজের 3 কোণের যোগফল 2 সমকোণের সমান। তাহলে বিশেষ নির্বাচন হবে এবিসি একটি ত্রিভুজ। ত্রিভুজটির কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান 2 সমকোণ। তাহলে অঙ্কনে সি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল করে সিই রেখা আঁকি এবং সি কে ডি পর্যন্ত বানাই। প্রমাণ: যেহেতু এ বি ও সিই সমান্তরাল এবং বিডি তাদের ছেদক, তাই কোণ এবিসি ইজ ইকুয়াল টু কোণ ইসিডি, কারণ তারা অনুরূপ কোণ। আবারও এ বি ও সিই রেখা সমান্তরাল এবং এসি তাদের ছেদক বলে কোণ বিএসি ইজ ইকুয়াল টু কোণ এসিই, যেহেতু তারা একান্তর কোণ। এই দুইটি সমীকরণ যোগ করে লিখতে পারি কোণ এবিসি প্লাস কোণ বিএসি ইজ ইকুয়াল টু কোণ ইসিডি প্লাস কোণ এসিই। কিন্তু ছবি থেকে আমরা দেখতে পারি যে কোণ ইসিডি প্লাস কোণ এসিই ইজ ইকুয়াল টু কোণ এসিডি। এই সমীকরণটির দুই পাশে কোণ এসিবি যোগ করলে ছবি থেকে দেখতে পাই যে কোণ এসিডি ও কোণ এসিবি মিলে কোণ বিসিডি তৈরি করে। কিন্তু কোণ বিসিডি একটি সরল রেখার এক পাশের কোণ, আর আমরা আগেই জানি যে সরল রেখার এক পাশে উৎপন্ন কোণের মান 180 ডিগ্রি বা 2 সমকোণ।
এই সমীকরণে কোণ BCD এর জায়গায় দুই সমকোণ বসালে পাই কোণ ABC প্লাস কোণ BAC প্লাস কোণ ACB সমান দুই সমকোণ। কিন্তু এই কোণ তিনটি ত্রিভুজের তিন কোণ বলে বলা যায় যে ত্রিভুজের তিন কোণের যোগফল দুই সমকোণ, অতএব প্রমাণিত। মাত্র প্রমাণ করে আসা উপপাদ্যের মধ্যে একটি লাইন ছিল যে কোণ ABC প্লাস কোণ BAC ইজ ইকুয়াল টু কোণ ACD। কিন্তু তোমরা আগেই জেনে এসেছো যে কোণ ACD হলো একটি বহিস্থ কোণ এবং কোণ ABC ও কোণ BAC হলো বিপরীত অন্তস্থ কোণ। তাই বলা যায় যে কোনো ত্রিভুজের এক বাহুকে বাড়ালে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান। এটি হলো অনুসিদ্ধান্ত নাম্বার 2। আবার যেহেতু বিপরীত অন্তস্থ দুইটি কোণ মিলে বহিস্থ কোণের সমান হয়েছে, তাই অবশ্যই তারা প্রত্যেকে আলাদা আলাদা করে বহিস্থ কোণের থেকে ছোট হবে। অর্থাৎ বলা যায় যে ত্রিভুজের এক বাহুকে বাড়ালে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর অন্তস্থ বিপরীত কোণ দুইটির প্রত্যেকটি থেকে বড়। এটি হলো অনুসিদ্ধান্ত নাম্বার 3। আমরা জানি যে একটি ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ ABC এর জন্য পাই কোণ ABC প্লাস কোণ BAC প্লাস কোণ ACB ইজ ইকুয়াল টু দুই সমকোণ। কিন্তু সমকোণী ত্রিভুজ ABC এর কোণ ABC এর মান এক সমকোণ। এই মান সমীকরণে বসালে পাই এক সমকোণ প্লাস BAC প্লাস কোণ ACB ইজ ইকুয়াল টু দুই সমকোণ। তাহলে দুই সমকোণ থেকে এক সমকোণ বিয়োগ করে পাই কোণ BAC প্লাস কোণ ACB ইজ ইকুয়াল টু এক সমকোণ। এখন পূরক কোণের সংজ্ঞা অনুসারে কোণ BAC ও কোণ ACB পরস্পর পূরক, কারণ এদের সমষ্টি এক সমকোণ। অর্থাৎ বলা যায় যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটি পরস্পর পূরক কোণ। এটি হলো অনুসিদ্ধান্ত নাম্বার 4। তাহলে আজকে আমরা শিখলাম ত্রিভুজের বহিস্থ ও অন্তস্থ কোণ সম্পর্কে এবং ত্রিভুজের প্রথম উপপাদ্য ও তিনটি অনুসিদ্ধান্ত সম্পর্কে। আজ এ পর্যন্তই। পরের পর্বে ত্রিভুজের সর্বসমতা বোঝানোর সময় আবার দেখা হবে। সবাই ভালো থেকো। তোমরা নিশ্চয়ই জানো বীজগণিতে যখন একটি বস্তুর পরিমাণ অন্য একটি পরিমাণের সমান হয় তখন তাদের মাঝখানে এরকম ইকুয়াল সাইন দিয়ে লেখা হয়। কিন্তু জ্যামিতিক বিভিন্ন আকারের ক্ষেত্রে এই ব্যাপারটা একটু অন্যরকম। যেমন আমি যদি এই স্নিকারটিকে কপি করে এক্স্যাক্টলি অন্য একটি স্নিকার বানাই যেন এর আকার, আকৃতি ও সাইজ সমান থাকে, তাহলে বলতে পারবো এরা সর্বসম। জুতার কালার চেঞ্জ করে কিংবা এভাবেও উল্টে যদি দেই, এদের সর্বসমতার কোনো পরিবর্তন আসবে না, কারণ এদের আকার, আকৃতি ও সাইজ একই আছে। গত লেসনে তোমরা ত্রিভুজের বহিস্থ ও অন্তস্থ কোণ সম্পর্কে জেনেছিলে। আজকের লেসনে আমরা ত্রিভুজের এই সর্বসমতা সম্পর্কে জানবো এবং কি কি শর্ত মানলে দুটি ত্রিভুজ সর্বসম হতে পারে সে সম্পর্কে ধারণা নিব। সর্বসমতা শব্দটিকে ভাগ করলে পাওয়া যায় সর্ব ও সমতা, যার অর্থ হয় সব সমান। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে যে সব সমান বলতে কি বোঝায়। এখানে সবকিছু বোঝাতে একটি শেপের যে কয়টি প্যারামিটার বা মাপকাঠি আছে তাদের বোঝায়। ত্রিভুজের যেহেতু তিনটি বাহু ও তিনটি কোণ আছে, তাই দুইটি ত্রিভুজ সর্বসম মানে হলো এই ত্রিভুজের তিনটি বাহু এই ত্রিভুজের অনুরূপ তিন বাহুর সমান হবে এবং তিনটি কোণ অনুরূপ তিন কোণের সমান হবে। চোখে দেখে সর্বসমতা বোঝাতে পারার জন্য তোমরা একটি ত্রিভুজকে অন্য একটি ত্রিভুজের উপর বসিয়ে দেখতে পারো পুরোপুরি মিলে যায় কিনা। যদি মিলে যায় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। দুটি ত্রিভুজ সর্বসম কিনা তার টেস্ট করার জন্য প্রথম ত্রিভুজের 6টি উপাদান দ্বিতীয় ত্রিভুজের 6টি উপাদানেরই সমান কিনা তার টেস্ট করার দরকার নেই। তোমরা 4টি ভিন্ন উপায়ে টেস্ট করতে পারবে দুটি ত্রিভুজ সর্বসম কিনা। ধরো জেসিকা গোমেজ ও সৌভিক পাল নামে দুইজনকে 3, 4 ও 5 সেন্টিমিটার বাহুর দুটি ত্রিভুজ আঁকতে বলা হলো। খেয়াল করে দেখো তারা যেভাবেই ত্রিভুজ আঁকুক না কেন, আমরা চাইলে ত্রিভুজ দুটি এভাবে একটির উপর আরেকটি বসিয়ে দেখতে পারি যে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে বলা যায় দুইটি ত্রিভুজের 3 বাহু যদি সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। এই কথাটি উপপাদ্য 9-এ বলা হয়েছে। এখানে 3 বাহু নিয়ে কথা বলা হয়েছে বলে একে বাহু 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 উপপাদ্য বলা হয়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কোণের ক্ষেত্রেও এই একই কাজ হয় কিনা। ব্যাপারটা টেস্ট করার জন্য জেসিকা ও সৌভিককে বলা হলো দুটি সমবাহু ত্রিভুজ আঁকতে। এবার খেয়াল করলে দেখবে দুইজনের ত্রিভুজই সমবাহু, আর তাই দুইটি ত্রিভুজের 3 কোণ সমান, অর্থাৎ 60 ডিগ্রি।
কিন্তু তাদের আকার সেম না, এমনকি একটির উপর আরেকটি বসানো যাচ্ছে না। অর্থাৎ দুটি ত্রিভুজের 3 কোণ সমান হলেও তাদেরকে সর্বসম বলা যাচ্ছে না। এক্ষেত্রে দুইটি ত্রিভুজের শুধু কোণগুলি সমান বলে তাদেরকে সদৃশকোণী ত্রিভুজ বলা যাবে। এবার দেখব অন্য কি উপায়ে সর্বসমতা টেস্ট করা যায়। এই জন্য জেসিকাকে ত্রিভুজ ABC ও সৌভিককে ত্রিভুজ PQR আঁকতে বলা হলো। খেয়াল করলে দেখবে দুই ক্ষেত্রেই ত্রিভুজের দুটি বাহু এবং বাহু দুটি একসাথে যে কোণ তৈরি করে সেটা বলা আছে। ত্রিভুজ দুটি আঁকার শেষে একটির উপর আরেকটি বসিয়ে দেখা যায় যে পুরোপুরি মিলে যাচ্ছে, অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসম হয়। এবার একটু চেঞ্জ করে দেখি। খেয়াল করো, জেসিকাকে আগের মতোই ত্রিভুজের দুটি বাহু ও বাহু দুটি একসাথে যে কোণ তৈরি করে সেটি বলা আছে। আর সৌভিকের ক্ষেত্রে দুটি বাহু একসাথে যে কোণ তৈরি করে তা না দিয়ে অপর কোনো কোণ দেওয়া আছে। আঁকা শেষে দেখা গেল জেসিকার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা হলেও সৌভিকের ক্ষেত্রে একটার বেশি ত্রিভুজ আঁকা সম্ভব। এখানে খালি দুটো দেখাচ্ছে, কিন্তু আরো বেশি আঁকা সম্ভব। আর এই ক্ষেত্রে তাদের ত্রিভুজ দুটি সর্বসম কিনা সেরকম কোনো সিদ্ধান্তে আসা যায় না, কারণ প্রথম ত্রিভুজের ক্ষেত্রে সর্বসম মনে হলেও দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে সর্বসম নয়। তাহলে বলা যায়, যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয় এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ দুইটি পরস্পর সমান হয়, তবে ত্রিভুজ দুইটি সর্বসম। এটি উপপাদ্য 6 এর কনসেপ্ট। আর এখানে দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ নিয়ে কাজ করা হয় বলে একে বাহু কোণ বাহু উপপাদ্য বলা হয়। এবারে জেসিকা ও সৌভিককে দুটি একই মাপের কোণ ও কোণ দুটির কমন বাহু দিয়ে ত্রিভুজ আঁকতে বলা হলো। খেয়াল করলে দেখবে, যেহেতু দুটি কোণই দেওয়া আছে তাই তাদেরকে এভাবে বাড়িয়ে যে দুটি ত্রিভুজ আঁকা হবে তারা আসলে একই রকমের ত্রিভুজ হবে। এটি তোমাদের বইয়ের উপপাদ্য 10-এ বলা আছে। অর্থাৎ যদি একটি ত্রিভুজের দুইটি কোণ ও এদের সংলগ্ন বাহু যথাক্রমে অন্য একটি ত্রিভুজের দুইটি কোণ ও তাদের সংলগ্ন বাহুর সমান হয়, তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। দুটি কোণ আর বাহু নিয়ে কাজ করে বলে একে কোণ বাহু কোণ উপপাদ্য বলা হয়। এবার আর কোনো আঁকাআঁকি করবো না, এবারে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। ধরো তোমাদের টেস্ট করতে বলা হলো দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ আর অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম কিনা। এখানে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর মধ্যে কোণ B ও কোণ E সমান এক সমকোণ, অতিভুজ AC ও DF সমান এবং AB ও DE বাহু সমান। এখন ত্রিভুজ ABC কে ত্রিভুজ DEF এর উপর এনে বসাই যেন AB বাহু DE বাহুর উপর বসে। এই দুটি কোণ সমকোণ বলে BC বাহু EF বাহুর বরাবর বসবে। আবার অতিভুজ AC অতিভুজ DF এর সমান বলে C বিন্দু F বিন্দুর সাথে মিলে যাবে। ফলে ABC ত্রিভুজের 3 বাহু DEF ত্রিভুজের 3 বাহুর সাথে হুবহু মিলে যাবে। তাহলে আমরা বলতেই পারি দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান হলে এবং একটির এক বাহু অপরটির অপর এক বাহুর সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। এটি উপপাদ্য 11। একে অতিভুজ বাহু উপপাদ্য বলে। তাহলে আজ এ পর্যন্তই থাকুক। আজ আমরা সর্বসমতা কি এবং দুটি ত্রিভুজ কি কি উপায়ে সর্বসম হতে পারে তা জানলাম। আগামী পর্বে আমরা বইয়ের কিছু উপপাদ্য শিখব। সেই পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। গত পর্বে আমরা ত্রিভুজের সর্বসমতা ও এই সম্পর্কিত কয়েকটি উপপাদ্যের কনসেপ্ট বুঝে নিয়েছিলাম। আজকে আমরা ত্রিভুজের বাহুর সাথে কোণের সম্পর্ক এবং ত্রিভুজের দুই বাহুর যোগফলের সাথে তৃতীয় বাহুর দৈর্ঘ্যের সম্পর্ক রিলেটেড উপপাদ্য দেখব। আজকে শুরু করব উপপাদ্য নাম্বার 12 দিয়ে। এখানে বলা হয়েছে যে কোন ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহুর চেয়ে বড় হলে বড় বাহুর বিপরীত কোণ ছোট বাহুর বিপরীত কোণের চেয়ে বড় হয়। এই কনসেপ্ট প্রমাণের জন্য আমরা ABC একটি ত্রিভুজ নেই যার AB ও AC বাহু সমান, অর্থাৎ এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান, তাই এই ত্রিভুজের কোণ B ও কোণ C সমান। এখন AB ও BC বাহুর দৈর্ঘ্য ফিক্সড রেখে AC বাহু ছোট করতে থাকলে দেখতে পাই যে AC বাহুর বিপরীত কোণ B ও ছোট হতে থাকে। এর থেকে বোঝা যায় যে ত্রিভুজের বাহুর সাথে এর বিপরীত কোণের সম্পর্ক আছে। এখন আমরা যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রে দেখতে পাই যে ত্রিভুজের সবচেয়ে বড় বাহুর বিপরীত কোণের মান ছোট বাহুর বিপরীত কোণের মান থেকে বড় হয়, অর্থাৎ উপপাদ্যটি প্রমাণিত হলো। মাত্র প্রমাণ করা কনসেপ্টকে উল্টো ভাবে বলা যায় যে কোনো ত্রিভুজের একটি কোণ
অপর একটি কোণ থেকে বড় হলে বড় কোণের বিপরীত বাহু ছোট কোণের বিপরীত বাহু থেকে বড় হয়। আর উপপাদ্য 13তে এটিই বলা আছে। এখন আমরা উপপাদ্য নাম্বার 14 শিখে নিব। এখানে বলা হয়েছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল এর তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে বড়। এই উপপাদ্যের কনসেপ্ট বোঝার জন্য প্রথমে আমরা একটি ত্রিভুজ এবিসি নেই। এবিসি ত্রিভুজের কোণ এ কে বড় করি, তাহলে বিসি বাহুও বড় হবে। কোণ এ কে আরো বড় করতে থাকলে বিসিও আরো বড় হতে থাকবে। কোণ এ কে বড় করতে করতে 180 ডিগ্রি করলে বিসি এর দৈর্ঘ্য সর্বোচ্চ হবে, অর্থাৎ বিসি সমান হবে এবি প্লাস এসি। কিন্তু এই ক্ষেত্রে এবিসি ত্রিভুজটি থাকবে না, তখন এবিসি একটি সরল রেখা হয়ে যাবে। এখন এবিসি কে যদি একটি ত্রিভুজ বানাতেই হয় তবে কোণ এ কে 180 ডিগ্রির থেকে ছোট হতে হবে। কিন্তু কোণ এ 180 ডিগ্রি থেকে ছোট হলে বিসি এর দৈর্ঘ্য এবি প্লাস এসি থেকে ছোট হয়ে যাবে, অর্থাৎ তৃতীয় বাহুর দৈর্ঘ্য অন্য দুই বাহুর যোগফল থেকে ছোট হবে। অতএব আমরা বলতে পারি যে একটি ত্রিভুজ হতে হলে তৃতীয় বাহুকে অবশ্যই অন্য দুই বাহুর যোগফল থেকে ছোট হতে হবে। তাহলে উপপাদ্যটির প্রমাণ হয়ে গেল। এখন আমরা বইয়ের খুবই গুরুত্বপূর্ণ 15 নং উপপাদ্যটি শিখব। শুরু করার আগে তোমাদের বলে রাখি, পরীক্ষায় উপপাদ্যটি আসলে স্ক্রিনে যেভাবে লেখা আসবে সেইভাবেই লিখতে হবে। তোমাদের জন্য আমরা ভালো করে পুরো সিকোয়েন্সটা লিখে দিয়েছি। এখানে বলা হয়েছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুকে যোগ করে যে রেখাংশ পাওয়া যায় তার তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। ধরি এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু হলো ডি ও ই। তাহলে প্রমাণ করতে হবে যে ডিই ও বিসি রেখা দুইটি সমান্তরাল এবং ডিই ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। অঙ্কনে আমরা ডি ও ই যোগ করি এবং একে এফ পর্যন্ত বাড়াই যেন ডিই ইজ ইকুয়াল টু ইএফ হয়। সিএফ বিন্দু দুইটি যোগ করি। এখন ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ সিইএফ এর মধ্যে এই ইজ ইকুয়াল টু ইসি, কারণ ই বিন্দু এসি এর মধ্যবিন্দু। অঙ্কন অনুসারে ডিই ইজ ইকুয়াল টু ইএফ এবং কোণ এইডি ইজ ইকুয়াল টু কোণ সিইএফ, কারণ এরা বিপরীত কোণ। সুতরাং ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সিইএফ সর্বসম। ত্রিভুজ দুইটি সর্বসম বলে তাদের প্রতিটি কোণ ও বাহুও সমান হবে। সুতরাং কোণ এডিই ইজ ইকুয়াল টু কোণ ইএফসি এবং কোণ ডিএই ইজ ইকুয়াল টু কোণ ইসিএফ। কিন্তু কোণ এডিই ও কোণ ইএফসি একান্তর কোণ এবং ডিএফ তাদের ছেদক। আবার কোণ ডিএই ও কোণ ইসিএফ একান্তর কোণ এবং এসি তাদের ছেদক। তাই বলা যায় যে এডি সমান্তরাল সিএফ বা এবি সমান্তরাল সিএফ, আবার বিডি সমান এডি সমান সিএফ এবং বিডি সমান্তরাল সিএফ। সুতরাং বলা যায় যে বিডিএফসি একটি সামান্তরিক। যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাই বলা যায় যে ডিএফ ও বিসি বাহু দুইটি সমান্তরাল, আর তাই ডিই সমান্তরাল বিসি। আবার বিডিএফসি সামান্তরিক বলে ডিএফ সমান বিসি। কিন্তু ডিএফ কে ভেঙে লিখতে পারি ডিই প্লাস ইএফ সমান বিসি। অঙ্কন অনুসারে ডিই সমান ইএফ বলে লিখতে পারি ডিই প্লাস ডিই সমান বিসি বা 2ডিই সমান বিসি। অতএব ডিই সমান হাফ অফ বিসি। আর এর মাধ্যমে উপপাদ্যটি প্রমাণিত হলো। অনেক ইনফরমেশন দিয়ে ফেললাম একসাথে। আবারও রিমাইন্ডার দিচ্ছি, এরকম লেসন যখনই দেখবে, ইনফ্যাক্ট বাকি সব লেসনের জন্য পিছনে গিয়ে পজ দিয়ে দিয়ে আস্তে আস্তে দেখে নিও। এই উপপাদ্যকে মধ্যবিন্দু উপপাদ্য বা মিড পয়েন্ট থিওরেমও বলা হয়। চলো আজকের শেষ উপপাদ্যের ব্যাপারে জেনে নিই। এটা বইয়ের 16 নম্বর উপপাদ্য। এটার ব্যাপারে বিস্তারিত এই ভিডিওতে দেখানো লাগবে না, সেটা কেন একটু পরে বলছি। তার আগে এই উপপাদ্যটি কি নিয়ে সেটা একটু বলে নিই। এখানে বলা হয়েছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের যোগফলের সমান। তাহলে যদি একটি সমকোণী ত্রিভুজ নেই যার সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ হলো সি, ত্রিভুজটির অন্য দুই বাহু হলো এ ও বি, তাহলে উপপাদ্য অনুসারে সি বাহুর উপর আঁকা বর্গক্ষেত্র হবে এ ও বি বাহুর উপর আলাদা আলাদা করে আঁকা বর্গক্ষেত্র দুইটির যোগফলের সমান। অর্থাৎ সি স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু এ স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড। উপপাদ্যটি চেনা চেনা লাগতে পারে। গণিতবিদ পিথাগোরাস আবিষ্কার করেন বলে একে পিথাগোরাসের উপপাদ্য বলে। এই উপপাদ্য ও উপপাদ্যের প্রমাণ সম্পর্কে বিস্তারিত জানতে লেসন 9.1 ও লেসন 15.2 দেখে নাও।
আজ তাহলে এই পর্যন্তই। আজকে আমরা ত্রিভুজের বাহু ও কোণ সম্পর্কে রিলেটেড উপপাদ্য শিখলাম। এখন পর্যন্ত শিখে আসা কনসেপ্টগুলোর ব্যবহার নিয়ে দেখা হবে আগামী পর্বে। ভালো থেকো সবাই। হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। গত পর্বে তোমরা ত্রিভুজের কিছু উপপাদ্যের কনসেপ্ট বুঝে নিয়েছিলে। আজকের পর্বে আগের পর্বগুলোর কনসেপ্ট ব্যবহার করে কিছু সমস্যার সমাধান দেখব। চলো তাহলে শুরু করা যাক। এখানে বলা আছে এবিসি ত্রিভুজের এ বি ও এ সি বাহু দুইটি সমান। বি এ কে ডি পর্যন্ত এমন ভাবে বাড়াতে হবে যেন এ ডি বাহু এ সি এর সমান হয়। তাহলে প্রমাণ করতে হবে যে বিসি ও সিডি বাহুর যোগফল 2AC এর থেকে বড়। চলো প্রমাণ শুরু করা যাক। প্রশ্নে দেয়া আছে যে এ বি ও এ সি বাহু সমান এবং আমাদের আঁকা ছবি অনুসারে আমরা পাই যে এ সি সমান এডি। তাহলে এ বি এ সি ও এডি বাহু তিনটি সমান। এখন ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় বলে ত্রিভুজ বিসিডি তে বিসি বাহু ও সিডি বাহুর যোগফল বিডি থেকে বড় হবে। আবার বিডি বাহুকে ভেঙে এ বি প্লাস এডি লেখা যায়। আমরা একটু আগেই দেখলাম যে এ বি ও এডি সমান, তাই আমরা লিখতে পারি বিসি প্লাস সিডি ইজ গ্রেটার দ্যান এডি প্লাস এডি, বা বিসি প্লাস সিডি ইজ গ্রেটার দ্যান 2AD। আর আমরা এটাই প্রমাণ করতে চেয়েছিলাম। এই একই ত্রিভুজ আর একই শর্ত দেওয়া থাকলে আরেকটি প্রমাণ করা দেখে নেই। এখানে বলা আছে এবিসি ত্রিভুজের এ বি ও এসি বাহু দুইটি সমান। আমরা জানি দুইটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণ দুইটিও সমান হয়। তাই এ বি ও এসি বাহুর বিপরীত কোণ দুইটি অর্থাৎ কোণ এবিসি ও কোণ এসিবিও সমান হবে। কিন্তু কোণ এবিসি ও কোণ ডিবিসি একই কোণ বলে আমরা কোণ এবিসি এর জায়গায় কোণ ডিবিসি লিখতে পারি। আবার আমাদের আঁকা চিত্র অনুসারে ত্রিভুজ এসিডি এর এসি ও এডি বাহু দুইটি সমান, আর সমান সমান বাহুর বিপরীত কোণ দুইটিও সমান বলে কোণ এডিসি এবং কোণ এসিডি সমান হবে। আবার কোণ এডিসি ও কোণ বিডিসি একই কোণ বলে আমরা কোণ এডিসি এর জায়গায় কোণ বিডিসি লিখতে পারি। এখন ত্রিভুজ বিসিডি এর তিন কোণের যোগফল দুই সমকোণ বলে কোণ বিসিডি প্লাস কোণ ডিবিসি প্লাস কোণ বিসিডি সমান দুই সমকোণ লিখতে পারি। কিন্তু একটু আগেই দেখলাম যে কোণ বিডিসি সমান কোণ এসিডি এবং কোণ ডিবিসি সমান কোণ এসিবি। তাই লিখতে পারি কোণ এসিডি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিসিডি ইজ ইকুয়াল টু দুই সমকোণ। কিন্তু ছবিতে দেখা যাচ্ছে কোণ এসিডি প্লাস কোণ এসিবি সমান কোণ বিসিডি। তাহলে লিখতে পারি কোণ বিসিডি প্লাস কোণ বিসিডি ইজ ইকুয়াল টু দুই সমকোণ, বা 2 কোণ বিসিডি ইজ ইকুয়াল টু দুই সমকোণ। দুই পাশ থেকে দুই কাটাকাটি করে পাই কোণ বিসিডি ইজ ইকুয়াল টু এক সমকোণ। অর্থাৎ আমাদের প্রমাণটি হয়ে গেল। এবার আরেকটি প্রমাণ দেখি চলো। এখানে বলা আছে ত্রিভুজ বিকিউআর এর পিএ, কিউবি এবং আরসি তিনটি মধ্যমা ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে পিকিউ প্লাস পিআর ইজ গ্রেটার দ্যান কিউও প্লাস আরও। তাহলে প্রমাণ শুরু করা যাক। আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড়। তাহলে ত্রিভুজ পিকিউবি থেকে লেখা যায় পিকিউ প্লাস পিবি ইজ গ্রেটার দ্যান কিউবি, এবং ত্রিভুজ বিওআর থেকে একই কারণে লেখা যায় বিআর প্লাস বিও ইজ গ্রেটার দ্যান আরও। এখন এই লাইন দুইটিকে যোগ করে আমরা লিখতে পারি যে PQ প্লাস PB প্লাস BR প্লাস BO ইজ গ্রেটার দ্যান QB প্লাস RO। কিন্তু ছবি থেকে দেখা যায় যে PB ও BR এর যোগফল PR। আবার QB কে ভেঙে QO প্লাস BO লেখা যায়। তাহলে আমরা PB প্লাস BR এর বদলে লিখতে পারি PR, এবং QB এর বদলে লিখতে পারি QO প্লাস BO। এখন সমীকরণের দুই দিক থেকেই OB বাদ দিলে পাই PQ প্লাস PR ইজ গ্রেটার দ্যান QO প্লাস RO। অতএব প্রমাণটি হয়ে গেল। ফাইনালি চলো একই শর্ত দেওয়া থাকলে আরো একটি প্রমাণ দেখে নিই। এখানে বলা আছে ত্রিভুজ PQR এর PA, QB এবং RC তিনটি মধ্যমা ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে PA প্লাস QB প্লাস RC ইজ লেস দ্যান PQ প্লাস QR প্লাস PR। প্রমাণ করার জন্য প্রথমে PA কে D পর্যন্ত বাড়িয়ে নিই, যেন PA সমান AD হয়। QD যোগ করি। ত্রিভুজ QAD এবং ত্রিভুজ PAR এর মধ্যে QA সমান AR, AD সমান PA, এবং অন্তর্ভুক্ত কোণ QAD ইজ ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ PAR। অতএব
বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে ত্রিভুজ QAD সর্বসম ত্রিভুজ PAR। সুতরাং লেখা যায় QD সমান PR। আবার আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড়। এখন ত্রিভুজ PQD এর মধ্যে PQ প্লাস QD ইজ গ্রেটার দ্যান PD। কিন্তু এ বিন্দু PD এর মধ্যবিন্দু বলে PD এর বদলে 2PA লেখা যায়। একইভাবে লেখা যায় PQ প্লাস QR ইজ গ্রেটার দ্যান 2QB এবং PR প্লাস QR ইজ গ্রেটার দ্যান 2RC। এখন এই সমীকরণ তিনটি যোগ করে পাই PQ প্লাস PR প্লাস PQ প্লাস QR প্লাস PR প্লাস QR ইজ গ্রেটার দ্যান 2PA প্লাস 2QB প্লাস 2RC, বা 2PQ প্লাস 2QR প্লাস 2PR ইজ গ্রেটার দ্যান 2PA প্লাস 2QB প্লাস 2RC। এই সমীকরণ এর দুই পাশ থেকেই দুই কমন নিয়ে কাটাকাটি করে পাই PQ প্লাস QR প্লাস PR ইজ গ্রেটার দ্যান PA প্লাস QB প্লাস RC, বা একে উল্টো করে লেখা যায় PA প্লাস QB প্লাস RC ইজ লেস দ্যান PQ প্লাস QR প্লাস PR। আর আমরা এটাই প্রমাণ করতে চেয়েছিলাম। আজ তাহলে এই পর্যন্তই। আজকে আমরা বইয়ের থেকে 4টি সমস্যার সমাধান দেখলাম। এই অধ্যায়ের আরো সমস্যার সমাধান নিয়ে দেখা হবে প্রবলেম সলভিং ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো সবাই।